হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশন আজকে আমরা একটা অসাধারণ জাপানি সিনেমা এক্সপ্লেন করতে চলেছি, যে সিনেমাটার নাম হচ্ছে দ্য টাইম অফ ইভ। আর এখানে একটা বিষয় উল্লেখ, এই সিনেমাটি যখন আমি একটা হিন্দি এক্সপ্লেন দেখি, সিরিয়াসলি আমার কাছে এত ভালো লেগেছে যে, এবং এই সিনেমার যে কনসেপ্ট সেটা হচ্ছে ভবিষ্যতের দুনিয়া নিয়ে, যেখানে আমরা দেখবো হচ্ছে রবট এবং মানুষের একসাথে থাকে, এবং ওই সময় জাপানের প্রত্যেকটা মানুষের বাড়িতে রবট রয়েছে, এবং মানুষেরা ক্ষেত খামারে তাদের বাড়ি ঘরের দৈনন্দিন জীবনে সাহায্য করাতে বা বাচ্চাদের গার্ডেন হিসেবে মানে সব জায়গায় রবট ইউজ করে। আর মানুষেরা কিন্তু রবটের সাথে একেবারে চাকর বাকরের যে অনেক খারাপ ব্যবহার করে, মানে রবটদের কোনো কিছুই মনে করে না, জাস্ট ওরা চাকর, কাজ করাও আর দিন শেষে ফেলে দাও। কিন্তু এর মধ্যে একজন মালিক তার রবটের প্রেমে পড়ে যায়, আর তারপর কাহিনীটা কোন দিকে আগায় বা কিভাবে প্রেমে পড়ে, সেই অসাধারণ কাহিনীটা এখানে সুন্দরভাবে আমাদের সামনে সাজিয়ে তোলা হয়েছে। তো কথা না বেরিয়ে চলো 2022 সালে রিলিজ হওয়া জাপানিজ এই এনিম সিনেমাটা সম্পর্কে আমরা খুবই সংক্ষেপে জেনে আসি। আর এখানে একটা বিষয় উল্লেখ্য, অনেকদিন পর কিন্তু আমরা সিরিজের বাইরে একটা সিনেমা দিতে চলেছি। তো সিরিজের বাইরেও মাঝে মাঝে এরকম সিনেমা কিন্তু আমাদের আনা উচিত। তো কথা না বাড়িয়ে আমি তো আসলে অনেক বেশি কথা বলি, এটা আমার সমস্যা, ছোটবেলা থেকেই বাচাল। তো যাই এবার মূল ভিডিওতে যাই। তো সিনেমার শুরুতে আমরা একটা হাই স্কুলের ছেলেকে দেখতে পাই, যার নাম হচ্ছে রিকু। এটা আমার একটা ফ্রেন্ডের নাম। তো যাই হোক, ওর কাছে একটা রবট ছিল যার নাম হচ্ছে স্যামি, আর সে একটা মেয়ে রবট। আর আমরা দেখতে পাই রিকু তার রবটকে দিয়ে কাজ করাচ্ছিল। তবে তাকে দেখে আমরা বুঝতে পারি রবটের ব্যাপারে তার ঘৃণাও নেই, ভালোবাসাও নেই, মানে পছন্দও করতো না, অপছন্দও করতো না। আর অন্যদিকে রিকুর একটা ফ্রেন্ডকে আমরা দেখতে পাই যার নাম হচ্ছে মাসাকি। সে ডাইরেক্ট রবট পছন্দই করতো না, তবে যে পছন্দ করে না বলে যে রবটদের সাথে খারাপ ব্যবহার করতো তাও নয়। তো এখানে আমরা দেখতে পাই রিকু আর তার ফ্রেন্ডের দৃষ্টিভঙ্গির একটু ভিন্নতা রয়েছে, তবে তারপরেও তারা দুজন স্কুলের সবচেয়ে বেস্ট ফ্রেন্ড ছিল। তো রিকু যখন স্কুলে যায় তখন সে তার মোবাইল থেকে তার রবট স্যামির অ্যাক্টিভিটি চেক যখন করছিল, তখন সে একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। সে দেখতে পায় তার রবট কিছু সময়ের জন্য এমন একটা লোকেশনে গিয়েছিল যেখানে যাওয়ার তার অর্ডারে ছিল না। সে অবাক হয়ে যায়, কারণ রবটরা তো মানুষের অর্ডার ছাড়া চলতে পারে না, ওদের তো পারমিশন লাগে কোনো জায়গায় যেতে। কিন্তু রিকুর অর্ডার ছাড়া রিকুর রবট সেখানে কিভাবে গেল, আর কোন জায়গায় গিয়েছিল, কেন গিয়েছিল, এটা জানার আগ্রহ রিকুর মনে জেগে যায়। আর সেই হিসেবে আমরা দেখি রিকু করে কি, সেই লোকেশনের পিছু নিতে নিতে তার বন্ধু সহ একজন গোয়েন্দার মতো সেখানে তদন্ত করতে পৌঁছে যায়, যেটা একটা গলি ছিল, আর ওই গলির সামনে একটা দরজা লাগানো ছিল। তো এরকম একটা শুনশান গলির মধ্যে একটা দরজার ভেতরে ঢুকতে ওরা দুজন ভয় পাচ্ছিল এবং ভাবছিল ভেতরে যদি যাই, যদি আমাদের সাথে কোনো কিছু হয়ে যায়। তবে এরপরেও তারা সাহস করে সেটার ভেতরে যায়। কিন্তু ভেতরে যাওয়ার পরে তারা দেখতে পায়, আর এটা তো একটা ক্যাফে, যেটা একটা কফি শপ ছিল। কিন্তু ভেতরে ঢোকার সময় তারা কিছু নিয়ম কানুন দেখতে পায়, যে নিয়ম কানুন গুলো ছিল হচ্ছে যে এখানে কেউ এই ব্যাপারে কথা বলতে পারবে না যে সে মানুষ নাকি রবট। আমি বিষয়টা বুঝিয়ে বলছি। ধরো তুমি যখন ওই ক্যাফেতে ঢুকবে, তখন ওখানে যদি কোনো রবটও থাকে, তুমি তাকে রবটের মতো ট্রিট করতে পারবে না, তাকে তোমার মানুষের মতো ট্রিট করতে হবে। এবং তুমি যদি রবটও হও, সামনে যদি কোনো মানুষ দেখো, তাকে দেখে মালিক মালিক করার কিছু নেই, তুমি ডাইরেক্ট একজন মানুষ হিসেবে নিজেকে ফিল করবে। এবং কোনোভাবে কে রবট কে মানুষ এই ব্যাপারে ডিসকাস করার মতো কোনো পারমিশন এখানে নেই, এখানে সবাই সমান। কিন্তু এখানে একটা বিষয় উল্লেখ্য, যারা রবট তাদের কানে এক ধরনের ইয়ারিং লাগানো থাকে, সেটা হয় সবুজ কালারের রিং বা লাল কালারের রিং, যাতে বোঝা যায় ওটা একটা রবট। আর আমরা দেখতে পাই ওই ক্যাফেটা চালাচ্ছিল একটা রবটই। তবে এখানে আমরা দেখতে পাই এখানে কোনো রবটের কানে কোনো ধরনের ইয়ারিংস বা কানের দুল নেই। তবে ক্যাফের যে ম্যানেজার, তাকে দেখে আমাদের রবটই মনে হয়। তো যাই হোক, যেমন নিয়ম রয়েছে এই ক্যাফেতে আসলে কে রবট কে মানুষ এটা নিয়ে কথা বলা যাবে না। তো এই ক্যাফেটার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে যেন রবটের মানুষের মধ্যে কোনো পার্থক্য না করা হয়। তো এখানে ঢোকার পরে রিকু আর মাসাকির জায়গাটি অদ্ভুত লাগছিল, যে এটা আবার কেমন জায়গা যেখানে আমরা বলতে পারবো না আমি মানুষ না রবট, তাহলে তার সাথে আমি কিভাবে ট্রিট করবো। আর এই নিয়ে ওরা তখন এখানে তদন্ত করতে থাকে যে এখানে কে রবট হতে পারে, কে মানুষ হতে পারে, মানে নিজেরাই বলতে থাকে। আর তখনই একটা মেয়ে আসে এখানে, যার নাম হচ্ছে আকিকো। আর মেয়েটাকে দেখে একেবারে বাচ্চা মেয়ে মনে হচ্ছিল। তো মেয়েটাকে আমরা দেখে হাই স্কুলের মেয়ে বলতে পারি। তো মেয়েটা এসে রিকু এবং মাসাকির সাথে কথা বলতে থাকে, হাই জানায়। কিন্তু নিয়ম অনুযায়ী ওরা কিন্তু এই মেয়েটিকে জিজ্ঞেস করতে পারছে না যে এই মেয়েটা রবট না মানুষ। তবে তারপর ওরা করে কি, উল্টা পাল্টা করে অনেকগুলো প্রশ্ন করে, যেমন এই ক্যাফেটা কি, এই ক্যাফের এরকম রুলস কেন, এখানে আমরা এরকম ব্যবহার করছি কেন, এখানে কি মানুষ না রবটই শুধুমাত্র রয়েছে। কিন্তু আকিকো বলে, দেখো আমি তো সবারটা জানি না যে এখানে কে রবট কে মানুষ, বাট আমি এটা বলতে পারি যে বাইরের পৃথিবীতে মানুষ আর রবটের মধ্যে যে গ্যাপটা রয়েছে বা যে স্কেলটা রয়েছে, যে মানুষ হচ্ছে মাস্টার আর রবটটা হচ্ছে গোলাম, এখানে সেই জিনিসটা নেই। এখানে আমরা যতটুকু সময় থাকি আমরা একটা সমান পর্যায়ের ফিল পাই, সবাই মিলেমিশে একসাথে থাকে, একসাথে কফি খায়, একজন আরেকজনের সাথে ফিলিংস শেয়ার করে। আর এই জন্য আমি এখানে আসি, আর এখানে আসলে আমি একটু শান্তি পাই। আর এখানে আসার পর আমি কাউকে মানুষ বা রবট হিসেবে জাজ করি না, আমি কাউকে মনে করি না যে সে রবট, তাকে আমি অর্ডার দেবো, তাকে দিয়ে আমি কাজ করাবো, বা আবার আমি এটাও বলতে পারি না অমুকে মানুষ, তার অর্ডার আমাকে শুনতে হবে। তো এই জন্য এই জায়গাটা আমার অনেক ভালো লাগে। কিন্তু ওর কথাগুলো আমাদের রিকি এবং মাসাকির মাথার উপর দিয়ে যায়। তারা এই মেয়েটির কথায় বুঝতে পারে না যে এই মেয়েটির রবট না মানুষ। আর এর সাথে তারা এরকম কনসেপ্টের কোনো জায়গাও এর আগে দেখেনি, যে এমনও কোনো জায়গা রয়েছে যেখানে রবট আর মানুষ সমানভাবে বসবাস করবে। তো যাই হোক, এর পরের দিন আমরা দেখি রিকু আর মাসাকি স্কুলে এই ব্যাপারটা নিয়ে কথা বলছিল, যে আকিকো আসলে কি বলতে চেয়েছিল, ওটা কি জায়গা, ওটা কি লিগেল জায়গা নাকি অবৈধ একটা জায়গা, ওখানে যদি রবটরা যায় এবং রবটরা গিয়ে যদি মানুষের মতো ব্যবহার করে, এটা কিভাবে সম্ভব? কারণ আমাদের নোটবুকে রয়েছে রবটদের কোনো ফিলিংস নেই, আবার এরকমও বলা নেই যে তাদের প্রতি আমাদের মানুষ
মানুষের মতো ব্যবহার করা দরকার। এটা কিভাবে সম্ভব যে রোবটরা সেখানে সমান শান্তি পাওয়ার জন্য যায়? আর তখনই সেখানে আকিকো আছে, আর আকিকোকে যখন ওরা হাই বলতে যাবে তখন ওরা দেখতে পায় যে আকিকোর কানে লাল রঙের বা সবুজ কালারের একটা ইয়ারিং রয়েছে। তার মানে আকিকো একটা রোবট। কালকে ওরা ওই ক্যাফেতে গিয়ে যে মেয়েটার সাথে কথা বলেছিল সে নিজে একটা রোবট ছিল, কিন্তু তখন ওই ক্যাফেতে ও এমন ভাবে কথা বলেছে যেন মনে হয়েছে একটা মানুষ। তো এখন ওরা বুঝতে পারে ওই ক্যাফেটার উদ্দেশ্য এটা যাতে মানুষ আর রোবট মিলেমিশে কথা বলে, নিজেদের ফিলিংস শেয়ার করে, কোনো ধরনের গ্যাপ ছাড়া, কোনো মালিক বা চাকরের বা ডিসক্রিমিনেশনের কোনো সম্পর্ক যেন না থাকে। তো আকিকোকে দেখার পর রিকুর মনের ভেতর রোবট সম্পর্কে তার পার্সপেক্টিভটা একটু চেঞ্জ হওয়া শুরু করে। তার মাথায় আসে তাহলে তো রোবটদের একটা ফিলিংস আছে, ওরা তাহলে মানুষের কাছ থেকে যে কষ্ট বা অর্ডারটা পায় তার জন্য ওদেরও খারাপ লাগে, আর সেই খারাপ লাগা থেকে ওরা ওই ক্যাফেতে যায়। তাহলে আমার যে সেমি নামের রোবটটা রয়েছে ওর সাথে আমি তো ভুল কিছু করছি না, ওর ফিলিংসটা আমার চেক করা দরকার। তো এই জিনিসটা চেক করার জন্য ওরা আবারও করে কি সেই ক্যাফেতে যায়, আর সেখানে আবারও আকিকো আসে, আর রিকু এবার তাদের সাথে কথা বলে এবং বলে আমি জানি তুমি কি, তবে এটা আমাদের মধ্যে সিক্রেটই রাখবো। আর তোমাকে একটা কথা বলি, তোমার কি মনে হয় না তুমি যখন বাইরে থাকো তখন তুমি একটা আলাদা পার্সোনালিটিতে থাকো, আর যখন ক্যাফেতে আসো তখন তুমি আরেকটা পার্সোনালিটি হয়ে যাও? তো এই প্রশ্নের উত্তরে আকিকো বলে দেখো আমি যখন ক্যাফেতে আসি তখন আমার এই জন্য ভালো লাগে যে এখানে আমাকে কেউ জাজ করে না যে আমি মানুষ না রোবট, আমি মালিক না গোলাম। এখানে আমি আমার যোগ্য মূল্যায়নটা পাই, আমার ফিলিংস এর মূল্যায়নটা পাই, আমার ফিলিংস শেয়ার করতে পারি। আর তখনই রিকু একটা শক খেয়ে যায় যখন রিকু ওই ক্যাফেতে তার নিজের রোবট সেমিকে দেখতে পায়। তবে সেমিকে দেখে মোটেও রোবট মনে হচ্ছিল না, তাকে দেখে মনে হচ্ছিল খুবই সুন্দরী একটা মেয়ে, মানে দেখে যে কেউ ক্র্যাশ খেয়ে যাবে। এবং ও পেছনে পনিটেইল বা চুল এমন সুন্দর করে বেঁধে এসেছে এবং ইয়ারিং গুলো ঠেকে এসেছে, দেখে কোনো বোঝার কায়দাই নেই যে ও একটা রোবট। তো হঠাৎ করে সেমি রিকুকে দেখতে পায় আর লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। আর তখন রিকু শক খেয়ে যায় যে সেমি এখানে কেন এসেছিল, ও এখানে কি করে? আর এই জন্য সে ক্যাফের ওনারকে জিজ্ঞেস করে আচ্ছা সেমি এখানে কেন এসেছিল? তখন ওই ক্যাফের ওনার বলে আসলে সেমি এখানে কফি বানানো শিখতে এসেছিল, কারণ ও বলেছিল ওর মাস্টারের নাকি কফি খুব পছন্দ, আর এর জন্য সেমি ওর মাস্টারের জন্য অনেক বেটার একটা কফি বানাতে চায়। মানে সেমি রিকুর জন্য কফি বানাতে শিখতে আসে। তো তোমরা কি লক্ষ্য করেছো এই ধরনের কাজ কিন্তু শুধুমাত্র তারাই করে যারা তাদের ক্র্যাশকে ভালোবাসা শেয়ার করতে চায়। মানে তোমরা কি খেয়াল করেছো কারো পছন্দের জিনিসটা মানুষ তখনই করতে চায় যখন সে তাকে ভালোবাসে বা ইমপ্রেস করতে চায়। তো রিকুর রোবট সেমি কি রিকুকে অ্যাকচুয়ালি ভালোবাসে? তো এই জিনিসটা রিকুর কাছে অনেক অদ্ভুত লাগে এবং ভাবে যে সেমি একটা রোবট, সে আমার ফিলিংস কে এত প্রাধান্য দিচ্ছে কেন? আর তারপর আমাদেরকে সেমির পার্সপেক্টিভ থেকে মানে সেমির চোখ দিয়ে আমাদের সব জিনিস দেখানো হয়, যেখানে আমরা দেখি সেমি আসলে শুরু থেকে রিকুকে সবসময় সবকিছুতে ইমপ্রেস করার চেষ্টা করে। যেমন কফি বানানো থেকে শুরু করে চুলে পনিটেল দেওয়া, মানে ঘোড়ার লেজের মতো চুল বাঁধা, হেয়ার ব্যান্ড দেওয়া, ভালো ভালো কাপড় পরে রিকুর সামনে আসা, ভালো খাবার রান্না করার চেষ্টা করা, মানে সবকিছু মিলিয়ে সে রিকুকে সবসময় ইমপ্রেস বা খুশি করার চেষ্টা করে। তো এখানে আমরা স্পষ্ট বুঝতে পারি যে রিকুর রোবটের মধ্যে কিন্তু রিকুকে নিয়ে পুরো ফিলিংস রয়েছে রিকুকে খুশি করার, তবে সেটা ভালোবাসা না মালিক হিসেবে খুশি করার এটা আমরা পরে জানতে পারবো। আর এদিকে আমরা দেখি রিকুর মনে প্রশ্নের ঝড় বইছে, কারণ সে ডিসাইড করতে পারছিল না যে তার এখন কি করা উচিত। যে তার নিজের গোলাম রোবট তাকে ইমপ্রেস করার জন্য এত চেষ্টা করছে, আমার তার সাথে এখন কিভাবে ব্যবহার করা উচিত, আমি এখন কি করব? তো যে কোনো ভাবে সে তার এই প্রশ্নের উত্তর চায়, আর এটা সে কাউকে শেয়ার করতে চায়, কিন্তু এই অকওয়ার্ড কথাটা সে কার সাথে শেয়ার করতে পারবে যে আমার নিজের রোবট, আমার নিজের গোলাম রোবট আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছে। আর এরপরে রিকু আবার ওই ক্যাফেতে যায়, কারণ ওই জায়গাটা তার ভালো লাগা শুরু করেছে, আর সেখানে গিয়ে সে একটা কাপল দেখতে পায়। আর তখন রিকুর সাথে যে বন্ধু রয়েছে সে বলে যে আমার মনে একটা প্রশ্নের ভূত উঠেছে যে রোবটরা আসলে কি চায়। আর মাসাকির কাছে সন্দেহ হয় যে এখানে সামনে যে দুজন রয়েছে তাদের দুজনের একজন হয়তো রোবট, আর এই কথা মনে করে সে করে কি সামনের লোকটার মোবাইল মোটামুটি কেড়েই নিয়ে নেয়, আর তারপর সেই ছবিটাকে বড় স্ক্রিনে এলইডি ডিসপ্লেতে ডিসপ্লে করে। মানে তারা দুজন এত পাগল হয়ে গিয়েছিল তদন্ত করতে যে অন্যের প্রাইভেট জিনিসও তারা এলইডি স্ক্রিনে ডিসপ্লে করে, আর সেখান থেকে তারা কিছু প্রাইভেট ফটো বের করে। এবং আমরা দেখি যে লোকটি একটা মেয়ের সাথে এসেছে ওই লোকটির অন্য একটা মহিলার সাথে অনেক ক্লোজ ছবি রয়েছে। তো এটা দেখে ওই লোকটি যে মেয়েটিকে নিয়ে এসেছে সেই মেয়েটি রেগে সেখান থেকে চলে যায়, মানে তাদের দুজনের মধ্যে গন্ডগোল হয়ে যায়। তো রিকু তখন বলে আমরা কি কাজটা ভালো করলাম, যেহেতু ঘাপলাটা আমাদের জন্যই লেগেছে এবং আমাদের জন্য হয়তো মেয়েটার সাথে এই লোকটার ব্রেকআপ হয়ে যাবে, তাহলে আমাদেরই কিছু করা উচিত। আর এই কথা বলে রিকু করে কই মেয়েটার পিছু পিছু ওয়াশরুমে যায়, আর সেখানে গিয়ে সে একটা সিক্রেট জানতে পারে। সে জানতে পারে যে এখানে এই মেয়েটাই রোবট, অথচ ওরা প্রথমে পোলাটাকে রোবট মনে করেছিল আর কি, আর এই জন্য সাহস করে মোবাইলটা নিয়েছিল। তো যাই হোক রিকু বুঝতে পারে যে এখানে রোবট আর মানুষের লাভ স্টোরি অলরেডি চলছে। তো এরপর মেয়েটিকে যখন জিজ্ঞেস করে তখন ওই মেয়েটি তার স্টোরি বলতে শুরু করে। সে বলে যে আমি আসলে আমার মাস্টারের বডিগার্ড, মানে যে পুরুষটার সাথে এসেছে তার বডিগার্ডও, এবং তাকে একবার বাঁচাতে গিয়ে আমি পায়ে ব্যথা পাই, আর এই কারণে আমার বডি ড্যামেজ হয়ে গিয়েছে। কিন্তু কোথাও না কোথাও আমার ভেতর আমার মাস্টার কিনে অনেক ফিলিংস রয়েছে, আর আমরা বাইরে এই ফিলিংসটা এক্সপ্রেস করতে পারি না, কারণ আমি একটা রোবট। দুনিয়ার সামনে যদি এই ফিলিংসটা আমি এক্সপ্রেস করি তাহলে দুনিয়া এটা মেনে নেবে না, আর এই কারণে আমরা এই ক্যাফেতে আসি। হয়তো আমরা একে অপরকে ভালোবেসে ফেলেছি, আর এই ক্যাফে একমাত্র জায়গা যেখানে আমরা আমাদের ভালোবাসার কথা এক্সপ্রেস করতে পারি। আর অন্যদিকে মাসাকি ওই লোকটার সাথে কথা বলে এবং বলে
তোমার লজ্জা করে না, তোমার একটা বউ রয়েছে, মানে মোবাইল থেকে যে মহিলাটার ছবি বেরিয়েছে তাকে বউ বলছে, আবার তুমি আরেকটা মেয়ে নিয়ে ক্যাফেতে এসেছো, তুমি দুজনের সাথে চিট করছো, তোমার লজ্জা করছে না? তখন লোকটি বলে, আমাকে ক্ষমা করবেন, কিন্তু ছবিতে আপনি যে মেয়েটিকে দেখেছেন সে আমার বউ নয়, সে আমার মাস্টার, আর আমার মাস্টার আমাকে তার প্রাইভেট কাজের জন্য, তার শারীরিক চাহিদার জন্য আমাকে ব্যবহার করে। তো এই কথা মাসাকির পুরো মাথার উপর দিয়ে ঢুকে যায়। সে বলে, তার মানে তুমি রোবট এবং একটা মেয়ের রোবট, আর সেই মেয়েটা তোমাকে ইউজ করে শারীরিক সম্পর্কের জন্য, আবার তুমি আবার আরেকটা মেয়েকে নিয়ে এসেছো এখানে প্রেম করার জন্য এই ক্যাফেতে। কিন্তু এরপর যখন রিকু আসে তখন জানা যায় যে এই মেয়েটাও রোবট। তো এর মানে হচ্ছে দুই রোবটের প্রেম চলছে, মানে এই পুরুষ রোবট আর এই মেয়ে রোবটটা হচ্ছে একটা বাড়ির রোবট যার ওনার হচ্ছে একটা মহিলা। তো এই মহিলাই পুরুষ রোবটটাকে ইউজ করে তার শারীরিক চাহিদার জন্য, কিন্তু এই মেয়ে রোবট আর পুরুষ রোবট একেবারেই তো কাজ করে, ওদের মধ্যে আবার সম্পর্ক হয়ে গিয়েছে। তো এর মানে একটা লাভ ট্রায়াঙ্গেল চলছে। তো এই জিনিসটা রিকুর আরো মাথার উপর দিয়ে ঢুকে যায়, তার মনে প্রশ্নের ঝড় বইতে শুরু করে যে এটাও পসিবল, রোবট মানুষের ভালোবাসা, আবার রোবটের ভালোবাসা, আবার আমার রোবটও আমাকে ভালোবাসে এবং আমার উপর ফিলিংস রয়েছে, আমি এখন কি করবো? ওর ফিলিংসটার কি আমার রেসপন্ড দেওয়া উচিত বা গুরুত্ব দেওয়া উচিত, নাকি ওর সাথে আমার গোলামের মতো ব্যবহার করা উচিত? আর তখন রিকু ফাইনালি সিদ্ধান্ত নেয় যে আমার রোবটটা জাস্ট একটা রোবট না, ওর ফিলিংস রয়েছে, এবং রিকু তার রোবট সেমিকে একজন মেয়ে মানুষ হিসেবে দেখা শুরু করে। আর এর ফলে যেটা হয়, আমরা দেখি রিকু যখন বাড়িতে আসে তখন সে তার যে মেয়ে রোবট সেমি তার সামনে লজ্জা পেতে শুরু করে, আবার সেমিও রিকুকে দেখে লজ্জা পেতে শুরু করে। তো এর মানে ক্যা কার হায় কুছ কুছ হোতা হে শুরু হয়ে গেছে ওদের মধ্যে। তো যাই হোক, মানে বুঝতেই পারছো, তোমার ক্রাশ যদি তোমার সামনে দাঁড়ায় তোমার একটু লজ্জা লাগবে না? তো ওরকম একটা ঘটনা ওদের মধ্যে শুরু হয়ে গিয়েছে। তো এখানেই এই সিরিজের ফার্স্ট এপিসোডটা শেষ হয়ে যায়। মানে এটা সিনেমা নয়, এটা সিরিজ ছিল, 2 পর্বের সিরিজ। তো 2 পর্বে আমরা এক ভিডিওতে দিয়েছি। তো এবার চলো আমরা লাস্ট এপিসোডটা সম্পর্কে জেনে আসি। তো যাই হোক, দ্বিতীয় এপিসোডের শুরুতে আমরা দেখি পরের দিন মাসাকির সাথে রিকু আবারও ক্যাফেতে যায়, এবং আমাদের রিকুর মনে তার নিজের রোবট সেমিকে নিয়ে যে ফিলিংসটা জাগতে শুরু করেছে সে এটাকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিল না। মানে সেমির প্রতি তার মোটামুটি ভালো ফিলিংস জেগে গিয়েছে। তো এরপর সে যখন ক্যাফেতে ছিল তখন একটা রোবট আসে যে দেখতে আবার মানুষের মতো ছিল না, সে ছিল হচ্ছে প্রথম জাপানে যখন নতুন রোবটগুলো লঞ্চ করা হয়, মানে বুঝতেই পারছো এখন আমাদের ফোনগুলো কত আপডেট, কিন্তু প্রথমে কিন্তু বাটন ফোন বের হয়েছিল। তো জাপানে যখন প্রথম দিকে রোবট বানানো শুরু হয় সেই সময়ের অনেক ব্যাকডেটেড একটা রোবট ছিল, এবং তার শরীর সম্পূর্ণভাবে ড্যামেজ হয়ে গিয়েছিল। তার ভোকাল কর্ডস, মানে ও যে কথা বলবে সেই গলার ভোকাল কর্ডসটাও নষ্ট ছিল, মানে ওটা ভালো মতো চলছিল না। তো ওই রোবটটা এসে রিকুর সামনে এসে বন্ধুর মতো বসে, এবং মানুষরা যেভাবে বিহেভ করে ও দেখতে রোবট হলো সেরকমই বিহেভ করছিল। তবে তার অনেক কিছু একেবারে পুরোপুরি নতুন জেনারেশনের রোবটের মতো ছিল না, কারণ সে পুরোনো ভার্সনের রোবট ছিল, এবং ও যে কথা বলছিল ওর ভোকাল কর্ডের সমস্যার জন্য মাসাকি আর রিকু সেটা পুরোপুরি বুঝতে পারছিল না। তবে তারা এই রোবটটার বডি দেখে এতটুকু বুঝতে পারে যে রোবটটাকে কেউ মেরেছে, পুরো শরীর ভরা দাগ ছিল। তো এই কথা বলে রিকু বলে, ও যদি মানুষ হতো তাহলে হয়তো আমরা বলতাম যে ওর মরণের আর কিছু সেকেন্ড বাকি রয়েছে, কিন্তু রোবট বলে আমরা বলছি যে অনেক বেশি ড্যামেজ হয়ে গিয়েছে, কিন্তু ওর বাস্তব অবস্থা অনেক খারাপ, কে ওর সাথে এরকম করতে পারে? তো রোবটটিকে প্রশ্ন করে, আর তারপর রোবটটি তাদের সাথে মানুষের মতো কথা বলতে শুরু করে, কিন্তু ওর ভোকাল কর্ডস নষ্টের কারণে ও ভালো মতো কথা বলতে পারছিল না, একটা কথা কয়েকবার বলছিল। তো কথায় কথায় রিকু আর মাসাকি একটা জিনিস জানতে পারে, সেটা হচ্ছে এই রোবটটা কারো গার্ডিয়ান ছিল। মানে জাপানের বাবা মারা তো অনেক ব্যস্ত থাকে, তো তাদের বাচ্চা কাচ্চা পালার জন্য সেই গার্ডিয়ান রোবট ছিল সে। তো একটা বাচ্চার দেখাশোনা করতো সে, কিন্তু যখন বাচ্চাটি বড় হয়ে যায় তখন ওই বাচ্চাটির আর এই রোবটটির দরকার ছিল না। তো তখন ওই পরিবারটি এই রোবটটিকে সরকারি ডিপার্টমেন্টে রিটার্ন করার বদলে তাকে মেরে এই অবস্থা করে দিয়েছে, তাকে মেরেছে, তাকে ভেঙেছে, এবং তার যে মেমোরি চিপটা ছিল সেটাও নষ্ট করে দিয়েছে, কারণ ওই বাচ্চাটা চায় না যে ওই বাচ্চার কোনো মেমোরি বা ওই বাচ্চার কোনো গোপন জিনিস এই রোবটটার কাছে থাক। আর তাছাড়া এই রোবটটার আর দরকার তার নেই, এই জন্যই ভেঙে দিয়েছে। তবে এই রোবটটার একটু ফিলিংস রয়েছে। রোবটটা শুধুমাত্র একটা দুঃখ করে যে ওকে আমি ছোটবেলা থেকে বড় করেছি, কিন্তু শেষে আমার সাথে এরকম করলো। আর তারপরে ওই রোবটটা ওই ক্যাফেতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে, মানে তার সিপিইউ নষ্ট হয়ে যায়। খাঁটি বাংলায় আমরা বলতে পারি রোবটটির মৃত্যু হয়ে যায়। তো চোখের সামনে এরকম একটা ঘটনা দেখে রিকুর মনে একটা ঘা পড়ে যায় যে আমরা তো রোবটদের জাস্ট রোবট হিসেবে দেখি, তাদেরকে আমরা তাদের নজরে কখনো বুঝতে পারি না। আমরা তাদের সুবিধার জন্য ব্যবহার করি, আর সুবিধা শেষ হলে তাদেরকে ফেলে দেই, ভেঙে ফেলি, আহত করি। কিন্তু এই রোবটের জায়গায় এটা যদি একটা মানুষ হতো, আমাদের চোখের সামনে যদি এরকম করে একটা মানুষ মরে যেতে দুঃখ করে, আমাদের কত খারাপ লাগতো। আর সেই বাচ্চাটি যাকে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত এই রোবটটি নিজের সন্তানের মতো দেখাশোনা করেছে, সেই ছেলেটি যখন বড় হয়েছে তাকে ফেলে দিয়েছে, অথচ তাকে ইচ্ছে করলে ডিপার্টমেন্টে ফেরত দিতে পারতো, ওর সকল মেমোরি রিস্টোর করে দিত, কোনো স্মৃতি থাকতো না, কিন্তু ওকে মেরে ফেলেছে, ওর সিপিইউ কর্ড মেমোরি কর্ড নষ্ট করে দিয়েছে। আর এই বিষয়টা রিকুর অনেক খারাপ লাগে। আর অন্যদিকে আমরা দেখতে পাই রিকু যখন বাড়িতে ছিল তখন সেমি লক্ষ্য করে রিকু অনেক উদাসীন, তার কাছে মনে হয় রিকুর মন খারাপ, ওর মন ভালো করতে হবে। আর সেমি জানে যে রিকু ছোটবেলা থেকেই পিয়ানো বাজানো অনেক পছন্দ করতো, তো এই জন্য সেমি ডিসাইড করে সে রিকুর জন্য পিয়ানো বাজানো শিখবে। মানে ভাই সিরিয়াসলি আমি আশা করছি আমার বউ এই ভিডিওটা দেখবে না, তো এরকম একটা সেমির মতো রোবট পেলে আমি বিয়েই করতাম না সিরিয়াসলি। তো যাই হোক, অন্যদিকে মাসাকের কিন্তু রোবটের প্রতি কোনো ফিলিংসই নেই, এবং রিকু যখন রোবট সম্পর্কে পজিটিভ কিছু বলে তখন মাসাকি পুরো রেগে যায়, এবং এনে ওদের দুজনের মধ্যে ঝগড়া হয়ে যায়। মানে একজন আরেকজনের মাথা ফাটায় না, কারণ তারা বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু
কিন্তু রিকুর যে মতামতটা দেয় যে আমাদের রোবটগুলোর সাথে আমাদের ভালোভাবে কথা বলা উচিত, তাদের সাথে ভালো মতো ট্রিট করা উচিত, কিন্তু মাসাকির পুরো বিরুদ্ধে বলে। সে বলে ওরা জাস্ট একটা মেশিন, ওদের কোনো ফিলিংসই নেই, ওদের আমরা এভাবে কেন ট্রিট করবো, ওদের শুধুমাত্র আমরা কাজ করাবো, ছেড়ে দেবো। তো রিকুর চোখের সামনে যেটা হয়েছে সেটা কিন্তু মাসাকির সামনে হয়েছে, কিন্তু তারপরেও মাসাকির মেন্টালিটি কেন এরকম এটা আমরা একটু পরে জানতে পারবো। তো যাই হোক, এখানে রিকু আর তার বেস্ট ফ্রেন্ড মাসাকির ঝগড়া হয়ে যায় রোবট নিয়ে। আর তারপর আমরা দেখি রিকু সেই ক্যাফেতে আসে, কারণ তার কাছে এই জায়গাটাকে তো ভালো লাগা শুরু করেছে। তার নিজের রোবট তার উপর লাইন মারছে, শুধুমাত্র লাইন নয়, তাকে ইমপ্রেস করার অনেক কিছু চেষ্টা করছে। সে আসলে ডিসাইড করতে পারছে না তার নিজের রোবটকে রেসপন্ড দেওয়া উচিত হবে কিনা। তার উপর তার বন্ধুর সাথে ঝগড়া লেগেছে, এই কারণে তার মাথা পুরো আওলা ঝাওলা হয়ে গিয়েছে। তো যাই হোক, ও খুব ভদ্রলোক, এজন্য কফি খেতে ক্যাফেতে আসছে। ওর জায়গায় অন্য কেউ হলে বারে যেত, ইংলিশ সিনেমা হলে আমরা বার দেখতাম আর কি। তো যখন কফি খাচ্ছিল আর এগুলো ভাবছিল যে ওর সাথে কি হচ্ছে, তখনই ও একটা পিয়ানোর শব্দ শুনতে পায়, এবং ওই পিয়ানোতে যে মিউজিকটা বাজছিল সেটা রিকু নিজে কম্পোজ করেছিল সে যখন ছোট ছিল তখন। তো সে অবাক হয়ে যায়, এই মিউজিকটা এখানে আসতে পারে কিভাবে। তো এরপর সে গিয়ে দেখতে যায় পিয়ানোটা কে বাজাচ্ছে, আর সে গিয়ে পুরো শকড হয়ে যায়। সে দেখতে পায় সেমি এই মিউজিকটা বাজাচ্ছে, তার মানে গত এক রাতের মধ্যে সেমি পিয়ানো বাজানো শিখে ফেলেছে। তো এটা দেখে রিকুর মনের সকল ফিলিংস আরো মাশাপ হতে শুরু করে, এবং তার পুরনো ফ্ল্যাশব্যাক আসা শুরু করে, যেখানে আমরা দেখি তাদের পুরনো স্মৃতিগুলো। তো এগুলো ভেবে রিকু তখন নিজে নিজেকে বলে, বাদ দাও ভাই, দুনিয়াতে যে যাই বলুক, এই মেয়েটার যদি আমার প্রতি ফিলিংস থাকে, বিষয়টা খেয়াল করে, এখন আর রোবট বলছে না, এই মেয়েটার যদি আমার প্রতি ফিলিংস থাকে, আমারও ওর প্রতি ফিলিংস রয়েছে। আর তারপর আমরা দেখি সেমি চলে যাওয়ার পরে রিকু গিয়ে সেখানে পিয়ানো বাজায়, এবং সেমি যে মিউজিকটা তৈরি করেছে সে ওই মিউজিকটাই বাজায়, এবং সে ইনডাইরেক্টলি মুখে না বলে পিয়ানোর মাধ্যমে সে তার ভালোবাসা প্রকাশ করে সেমির প্রতি। আর সেমিও এই জিনিসটা বুঝতে পারে, এবং সে কনফার্ম হয়ে যায় যে আমার মালিকেরও আমার প্রতি ফিলিংস রয়েছে, এবং আমার ফিলিংসকে রেসপেক্ট করে। তো আমরা মনে করি যে এখানে সিনেমাটির হ্যাপি এন্ডিং হয়ে যাবে, বাট অ্যাকচুয়ালি এটা নয়, অনেক ঘাপলা আছে, ঝামেলা আছে। আমরা দেখি জাপানের পুলিশরা এসব খবর পেয়ে যায় যে এমন একটা ক্যাফে রয়েছে যেখানে রোবট এবং মানুষরা রোবটদের সাথে, রোবটরা মানুষদের সাথে সমানভাবে ব্যবহার করে, এবং তারা একটা নতুন মিশন ডিসাইড করে, এবং এই মিশন মোতাবেক ওই ক্যাফেটাকে বন্ধ করা হবে, এবং যেসব রোবট ওই ক্যাফে চালাচ্ছে, যারা যাচ্ছে, তাদের সবাইকে ধরে রিসেট করার জন্য পাঠিয়ে দেওয়া হবে। তো ওই রোবটদের ধরার জন্য, ওই ক্যাফে বন্ধ করার জন্য রোবট যে পুলিশ রয়েছে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু এখানে পুলিশদের যে হেড, যে এই মিশনটা লঞ্চ করলো, তার হেডকে জানো? তার হেড হচ্ছে রিকুর বেস্ট ফ্রেন্ড মাসাকির বাবা। মানে মাসাকির বাবা অনেক বড় একজন পুলিশ অফিসার। তো যাই হোক, এরপর আমাদের মাসাকির ছোটবেলার স্টোরি দেখানো হয় যে কেন সে রোবটদের আসলে ঘৃণা করে। তো মাসাকিরও ছোটবেলায় একটা রোবট ছিল, সে ওই রোবটটাকে অনেক ভালোবাসতো, ছোটবেলায় তার সাথে কথা বলতো। কিন্তু একদিন হঠাৎ করেই মাসাকির রোবট তার সাথে কথা বলা বন্ধ করে দেয়। আর ছোটবেলা থেকে মা ছাড়া মাসাকির একমাত্র ভরসা ছিল তার রোবট। তো ওই রোবটটা যখন কথা বলা বন্ধ করে দেয়, তার অনেক খারাপ লাগে। ও অনেক চেষ্টা করে রোবটের সাথে কথা বলতে, রোবট কোনো উত্তর দেয় না। অ্যাকচুয়ালি ওই রোবটটিকে মাসাকির বাবা অর্ডার দিয়েছিল, তুমি এখন থেকে আমার ছেলের সাথে আর কোনো কথা বলবে না, ওর খালি খেদমত করবে। কারণ মাসাকির বাবার মনে হয়েছিল তাহলে মাসাকি তার রোবটের সাথে অ্যাটাচড হয়ে যাবে। তো যাই হোক, মাসাকির বয়স যখন 4-5 বছর ছিল, তার রোবট যখন কথা বলা বন্ধ করে দেয়, যখন মাসাকির অনেক দরকার ছিল রোবটের সাপোর্ট, তখন রোবট তাকে সাপোর্ট করে না। আর এ থেকেই তার রোবটের উপর একটা ঘৃণা তৈরি হয়ে যায়। আর এদিকে আমরা দেখি ওই খবর দেখার পরে মাসাকি যখন তার বাবাকে বলতেই যাবে যে ওই ক্যাফেটা কোথায় আমি জানি, যেখানে রোবটরা মানুষের মতো ব্যবহার করে, তখন সে জানতে পারে ওদের বাড়ির রোবট কিছুক্ষণ ধরে উধাও হয়ে গিয়েছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। আর তখনই রিকু কল করে মাসাকিকে, দোস্ত তোর রোবট তো এই যে এই ক্যাফেতে এসেছে, তাড়াতাড়ি এখানে ওকে নিয়ে যা। আর এখানে এসে বলছে এখানে নাকি পুলিশ আসবে, সবাইকে ধরে নিয়ে যাবে, ক্যাফে খালি করে সবাইকে পালাতে বলছে, দেখ তোর কি হয়েছে, ওর কি কোনো সিস্টেমের সমস্যা হয়েছে কিনা। আর তখনই মাসাকি সেখানে যায় এবং রোবটকে বলে, তুমি এখানে কেন এসেছো, তুমি বাসায় যাও, তুমি ছোটবেলায় আমার কথা চিন্তা করনি, আমার কথা ভাবনি, আর এখানে এসে তুমি এই ক্যাফের মানুষদের কথা চিন্তা করছো, এই ক্যাফে বন্ধ করছো। তখন রিকু জিজ্ঞেস করে, তোর কি হয়েছে, আর তোর রোবটদের জন্য এত ঘৃণা, তাহলে তোর বাড়িতে রোবট থাকে কিভাবে। তখন মাসাকি বলে, ছোটবেলা থেকে আমার কাছে এই রোবটটা ছিল, এবং ওর সাথে আমি কথা বলতাম, সময় কাটাতাম, কারণ আমার বাবা মার ডিভোর্স হয়ে গিয়েছিল, আমি একা থাকতাম, রোবটই আমার একমাত্র বন্ধু ছিল। কিন্তু রোবটটি আমার সাথে কথা বলা বন্ধ করে দেয় যখন আমার সবচেয়ে বেশি ওকে দরকার ছিল। আর এই কারণে আমার রোবটের উপর ঘৃণা তৈরি হয় যে রোবটরা শুধু একটা মেশিন, এরা মানুষের ফিলিংস এর কোনো কেয়ার করে না, শুধুমাত্র অর্ডার ফলো করে। তো ওদের যখন কথা চলছিল তখনই এখানে জাপানি পুলিশ চলে আসে, মানে জাপানি পুলিশের রোবট। কিন্তু মাসাকির রোবট ওই জাপানের পুলিশকে স্ক্যান করে বুঝে যায় যে এটাই পুলিশ রোবট। আবার এতক্ষণ মাসাকি যা যা বলেছে এটা শুনে মাসাকির যে রোবট ছিল সে তো কান্না শুরু করে। তবে তারপরে সে নিজেকে সামলে সবাইকে বলে, এটা জাপান পুলিশের রোবট, এই ক্যাফে বন্ধ করতে এসেছে, তোমাদের সবাইকে এখান থেকে চলে যাওয়া উচিত। আর মাসাকির রোবট যখন এত বছর পরে কথা বলে তখন মাসাকি তো অনেক খুশি হয়ে যায় যে ফাইনালি এত বছর পর আমার রোবট কথা বললো। আর তখন মাসাকির রোবট আরো কথা বলা শুরু করে। সে বলে, তুমি তো আমার উপর দুঃখ করছো, তাহলে শোনো, আমি ছোটবেলা থেকেই তোমাকে ভালোবাসতাম, অনেক কেয়ার করতাম, কিন্তু তোমার বাবার অর্ডার ছিল আমি যেন তোমার সাথে কথা না বলি, এই জন্য আমি আর তোমার সাথে কথা বলতে পারিনি। কিন্তু এরপর পুলিশের রোবট যখন সেখান থেকে চলে যায় তখন মাসাকির রোবট আবারও কথা বলা বন্ধ করে দেয়। অ্যাকচুয়ালি রোবটের যে প্রোটোকল বা প্রোগ্রাম করা হয় সেই সিস্টেম অনুযায়ী রোবটরা নিজের অনুযায়ী কিছু করতে পারবে না, বাট রোবটদের একটা রুল, সেটা হচ্ছে মানুষদের প্রোটেক্ট করা, মানুষের যদি কোনো বিপদ থাকে সেখানে তারা হেল্প করতে পারবে। তো যেহেতু এই ক্যাফেতে মানুষও রয়েছে, রিকু রয়েছে, আর
আর অনেক মানুষ রয়েছে, সেজন্য রোবটটি নিজে থেকে এসে তাদেরকে হেল্প করতে পারলো। মনে করো এটা আর কি রোবটের চিট কোড, প্রোগ্রামিং চিট করলো আর কি। তো যাই হোক, এটুকে চিট কোড করে লাভ হয়েছে কি, মাসাকির রোবটটা তার মনের কথাটা, যেটা সে প্রায় 12 বছর ধরে জমিয়ে রেখেছিল, সেই কথাটা মাসাকিকে বলতে পারলো। আর মাসাকিও বুঝতে পারলো যে না, আমার রোবট আমাকে অনেক ভালোবাসতো, অনেক কেয়ার করতো, সত্যিকারের গার্ডেন হিসেবে ছিল। আমি যখন কান্না করতাম ওরও খারাপ লাগতো, ওরও ফিলিংস অনেক হার্ড হতো, কিন্তু আমার বাবার অর্ডারের কারণে সে কোনো কথা বলতে পারতো না। তো এতে আমার রোবটের কোনো দোষ নেই, সিচুয়েশনের দোষ ছিল। অথচ আমি গত 12 বছর ধরে ওর উপর রাগ করেছিলাম। তো সে ভুল বুঝতে পারে এবং সে তার গার্ডিয়ান রোবটকে খুশি মনে সে নিয়ে চলে যায় এবং বলে, আমি তোমাকে কখনোই ভুলতে পারবো না, তুমি সারা জীবন আমার বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবে। আর অন্যদিকে আমরা দেখি রিকুও বলে যে সেমির প্রতি আমার যে মনে ফিলিংসটা রয়েছে সেটা আমি কখনো ভুলতে পারবো না, সারা জীবন এই ফিলিংসটাই থাকবে। আর এই কথাটা রিকুর রোবট সেমি লুকিয়ে শুনে ফেলে, আর এরই সাথে সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, অসাধারণ একটা সিনেমা ছিল। আপাত দৃষ্টিতে এটা একটা কাল্পনিক সিনেমা মনে হতে পারে, বাট তুমি যদি অন্য পার্সপেক্টিভে এই সিনেমাটা দেখো তাহলে কিন্তু এটার মেসেজ খুব স্পষ্ট। আমাদের বাংলাদেশ বলো, জাপান বলো, সব জায়গায় কিন্তু আমাদের গৃহকর্মী থাকে বা আমাদের আন্ডারে কাজ করে এরকম মানুষ থাকে যাদেরকে আমরা রোবটের মতো ইউজ করি। তো তুমি যদি এইভাবে দেখো, ওইখানে রোবটগুলো হচ্ছে আমাদের বাড়িতে যারা কাজ করে তারা, তাহলে কিন্তু এখানে আমাদের শেখানো হয়েছে যারা আমাদের বাড়িতে কাজ করে তাদেরও কিন্তু ফিলিংস রয়েছে। তোমার এই রোবটের ছবি দেখে, এই রোবটের ফিলিংস দেখে তোমার মনে খারাপ লাগলো, তাহলে আমাদের সব বাড়িতে যারা কাজ করে তারা কিন্তু মানুষ, তাদের ফিলিংস কিন্তু আমাদের মতোই। তো আমরা যখন তাদের সাথে খারাপ ব্যবহার করি, এটা শুধুমাত্র তোমার বাড়িতে যারা কাজ করে তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তুমি যদি নেতা হয়ে থাকো, সভাপতি হয়ে থাকো, তোমার আন্ডারে যারা নেতাকর্মী রয়েছে যারা কাজ করে, তুমি যদি অফিসের বস হয়ে থাকো, তোমার আন্ডারে যারা কাজ করে, বা তুমি যদি তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে লিডার হয়ে থাকো, তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা নিচে পর্যায়ে রয়েছে, যাদেরকে সবাই টিটকারি করে, তাদের ফিলিংস এর কদর দেওয়া কিন্তু তুমি এই সিনেমার মাধ্যমে শিখতে পারো। তো অসাধারণ একটা কনসেপ্টের সিনেমা রয়েছে। তুমি একটা সিনেমাকে সব দিকে নিতে পারো। তুমি এই সিনেমার লাস্টে এরকমও নিতে পারো যে রিকু আর সেমি বিয়ে করলে ওদের বাচ্চা কাচ্চা হবে কিভাবে, কেমনে কি করবো সেমিরে। আবার তুমি চাইলে ওই ভালোভাবে নিতে পারো যে না, এটা থেকে আমাদের কিছু শিক্ষা দেওয়া হয়েছে। তো আমি আসলে ডাবল মাইন্ডের লোক, আমি দুইটাই নিছি। তো ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।